নমস্কার বন্ধুরা, আমি সুতনু ঘোষ। আজকে আমার সাথে আছেন খড়গপুরের একজন লেখক, একজন সাংবাদিক, তাপস মুখোপাধ্যায়। তাপস মুখোপাধ্যায়কে অনেকেই চেনেন। ওনার কাছ থেকে আজকে জেনে নেব ওনার জীবন সম্পর্কে এবং ওনার সাহিত্য চর্চা সম্পর্কে, ওনার সাংবাদিকতা সম্পর্কে। প্রথমে বলি, দাদা আপনি কেমন আছেন? এই ৭৩ বছর বয়সে মোটামুটি যেরকম থাকা উচিত ঠিকই আছে। আর আপনার জন্ম কোথায় হয়েছিল? অ্যাকচুয়ালি আমার বাবা রেলে চাকরি করতেন, আমার ঠাকুরদাদাও রেলে চাকরি করতেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। তো স্বাভাবিকভাবে বাবা এখানেই থাকতেন, কিন্তু তখনকার দিনে মামার বাড়িতে জন্মের একটা ব্যাপার ছিল। তো আমার মামার বাড়ি বর্ধমান জেলায় পূর্ব সাতগেছিয়া বলে একটা জায়গা। তো সেখানে হাসপাতালে আমার জন্ম হয়েছে। ওখানে জন্মের পর আমি ওখানে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা, তারপর এখানে অতুলমণি স্কুলে ভর্তি হই। অতুলমণি স্কুল থেকে খড়গপুর কলেজ থেকে রেল ওয়ার্কশপ অ্যাকাউন্টস অফিসে গণন বিভাগে চাকরি করতাম। এই ছোট থেকে আপনার কোনো দিকে কোনো বিশেষ শখ ছিল, বা লেখালেখি বলুন, গান বা কোনো চর্চা ছিল? দেখুন, ছোটোবেলায় স্কুল লাইফে যে লেখাগুলো সেগুলো খুব প্রিম্যাচিওর লেখা, এবং সেগুলো লেখার জন্য লেখা নয়। বললে হয়তো ম্যাগাজিনে লেখা দিতে হবে, একটা লেখা লিখলাম, সেটা যে কীরকম হয়েছে না হয়েছে সেটা নিয়ে ভাবনা চিন্তা ছিল না, লিখলাম, দিয়ে দিলাম। এবং তখন ফুটবল পেটানো খড়গপুর শহরটা, আমার বলতে ইচ্ছে করে খড়গপুর শহরটা দ্রুত বদলে যাচ্ছে। এই নতুন এই যে নতুন জেনারেশনের ছেলেপেলে, তারা যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, তাদের পড়াশোনার চাপ, তারপরে অন্যান্য অ্যাক্টিভিটিস বলতে ফুটবল ক্রিকেট খুব কম তারা খেলার সুযোগ পায়। ক্রিকেট তবু বা এখন চলছে, ফুটবল প্রায় শেষ হয়ে গেছে, এবং সেটা সারা পশ্চিমবঙ্গে কম বেশি কমে গেছে। কিন্তু বাঙালি ফুটবলার আগে বাংলার বিভিন্ন জেলা থেকে আসতো, এবং আমাদের খড়গপুরও অনেক ভালো ভালো খেলোয়াড় ছিলেন, এবং তারা কলকাতা রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু আজকে সেটা সত্যি একটা বিরাট দুঃসময় চলছে। রেল এলাকায় কিছু মাঠ আছে, হয়তো খেলাধুলোর সুযোগ আছে, কিন্তু সেরকম খেলাধুলো আমরা কোথাও দেখি না। যেটুকু দেখি সেটা ক্রিকেট। অথচ খড়গপুর থেকে সেই রকম ক্রিকেট প্লেয়ার, জেলা বলো বা রাজ্য বলো, কোথাতেও সেরকম নজর করা কেউ আসেন না। এটাই দুঃখ। আপনার সাংবাদিকতার শুরুটা কীভাবে হলো? সাংবাদিকতা শুরুটা বলতে গেলে, আমি রেলের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করতাম। তো ওখানে শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, কালীপদ কোঙারদের সঙ্গে আমার দুজনেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোক, আমার পরিচয়। তো ওরা কাগজ করতেন, বিভিন্ন জায়গায় লেখালেখি করতেন। তো একদিন শ্যামাদা আমাকে বললেন, তাপস তুমি একটা কাগজ করো, তুমি টুকটাক লিখছো, একটা কাগজ করো, তো আমাদের লেখাও ছাপা হবে, তোমার লেখাও ছাপা হবে, তোমার একটা অভিজ্ঞতা হবে। তা সেই সুবাদে আমি একটা সময়কাল বলে পত্রিকা করলাম, এবং সেটা রেজিস্ট্রেশনের জন্য দিল্লি চলে গেলাম। দিল্লি গিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেল। যেহেতু আমি রেলে চাকরি করতাম, প্রতি বছর 2বার বেড়াতে যেতাম, এই পাসগুলোকে ইউটিলাইজ করতাম। 2বার পুজোটা কম্পালসারি খড়গপুরে বাইরে থাকতাম, এবং ছোটোখাটো ছুটিতে কাছাকাছি কোথাও যেতাম। নিদেন পক্ষে মামার বাড়ি, এই আত্মীয় স্বজনের বাড়ি যেতাম। আর পুজোটা কম্পালসারিলি আমরা বেড়াতে যেতাম। তো সেই হিসেবে বাইরে যাওয়ার একটা ঝোঁক ছিল। আমি ওই দিল্লি থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে আসি RNI থেকে। তো বছর 82 থেকে মোটামুটি 82 থেকে 87 পর্যন্ত একটা পত্রিকা চালাই খড়গপুর থেকে সময়কাল। সেটা ত্রৈমাসিক পত্রিকা ছিল এবং সাহিত্য পত্রিকা ছিল, এবং সাহিত্য পত্রিকা হিসেবে তখন লেখালেখি করেছি। আমার বন্ধুরা সব জানেন, সমরও জানে কিছু কিছু। তো লেখালেখি করেছি, খড়গপুরের বিভিন্ন দিককে তুলে ধরার চেষ্টা করেছি, খড়গপুরের গান বাজনা, খড়গপুরের নাটক, এইসব ইত্যাদি। তো তখন আমার যিনি সাহেব ছিলেন, বড় সাহেব, ডেপুটি FNCO, তিনি আমার পত্রিকার লেখক ছিলেন। আমাকে একদিন ঢেকে পাঠালেন
ডেকে পাঠিয়ে বললেন, দেখুন আপনি সাহিত্য পত্রিকা করেন, ঠিক আছে, কোনো খারাপ না, খুব ভালো জিনিস, কিন্তু নিজের নামে করবেন না। এটা সার্ভিস কন্ট্রাক্ট রুল হিসেবে একটু আটকায়। আর আমি যেহেতু আপনার বস, আমি আপনার ভালো চাই, আমি চাই যে আপনি অন্যের নামে করুন, আপনি যা করছেন, যেভাবে কাজ করছেন করে যান, খুব ভালো কাজ করছেন, কোনো সন্দেহ নেই। ডেপুটি এফএনসিও মাঝি সাহেব আমার লেখক। তো তারপরে ওটা পরিবর্তন করে আমি খড়গপুর থেকে সময়কালটা খড়গপুরের সময়কাল হয়ে গেল। খড়গপুরের সময়কাল হলো, সুতরাং রেজিস্ট্রেশন আবার করতে হবে। আবার দিল্লি দৌড়লাম, দিয়ে আবার রেজিস্ট্রেশন দিয়ে RNA অফিসে বসে হাতে হাতে রেজিস্ট্রেশন করে নিয়ে চলে এলাম। করে সেটা হচ্ছে 1987। এবং আমার সাহিত্য পত্রিকা ত্রৈমাসিক, সেটাও গ্রাহক নির্ভর ছিল, এটাও গ্রাহক নির্ভর। আমি ওয়ার্কশপ অ্যাকাউন্টসে চাকরি করতাম এবং আমার ওয়ার্কশপেই প্রথম থেকেই গ্রাহক শুরু হয়ে গেছিলো। এবং সেই গ্রাহকটা খড়গপুরের সময়কাল যে সাপ্তাহিক পত্রিকা সাংবাদিকতা করতাম, যখন আমি সাংবাদিকতা আমার শুরু, সেই পত্রিকা, তার আগে অবশ্য আমি শুরু করেছি আমাদের অধীর বোসের, কাগজটার নামও তো ভুলে যাচ্ছি, স্বাধীন বার্তা, দণ্ডপাঠ সাহেবের, ডাক্তার দণ্ডপাঠের স্বাধীন বার্তা আমি লেখালেখি করতাম। তারপরে এইটা আমার নিজের কাগজ, নিজের কাগজ ওই 1987 থেকে। আর যেহেতু আমি রেল ওয়ার্কশপে কাজ করতাম এবং আমি ইন্সপেকশন আউটডোরে ছিলাম, বিভিন্ন শপে যেতে হতো ইন্সপেকশন করতে, তো এই আমার কাগজ দেখে তারাও গ্রাহক হতে শুরু করলেন। এবং একটা সময় 700-র মতো গ্রাহক আমার হয়েছিল ওয়ার্কশপ বাইরে মিলিয়ে। আর সেটা পরবর্তীকালে কমতে থাকে, অত আর ওই পর্যায়ে কোনো দিন যায়নি। এক বছরই আমার 700-র মতো গ্রাহক হয়েছিল। যাই হোক, এটা আমার কাছে খুব খুব আনন্দের ব্যাপার। তারপরে 1912 পর্যন্ত আমার রেল যতদিন চাকরি ছিল, ততদিন গ্রাহক সংখ্যা একেবারে খুব পড়ে যায়নি, 100-2 গ্রাহক মিনিমাম ছিল। কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার পরে গ্রাহক সংখ্যা ভীষণভাবে কমে যেতে লাগলো এবং 2017 সালে আমি কাগজ বন্ধ করতে বাধ্য হলাম। আর একটা ব্যাপার ছিল যে বয়সও বেড়ে যাচ্ছিল, শারীরিক বিভিন্ন রকম সমস্যা, সাংসারিক চাপ, এইসব কারণে বন্ধ হয়ে গেল। আমি এই প্রায় 30 বছর সাংবাদিকতা এবং উইকলি সংবাদপত্র করেছি এবং ওই সাহিত্য পত্রিকা করেছি 5 বছর। এই হচ্ছে আমার নিজের। তারপরে আমি লেখালেখি তো প্রথম থেকেই করি, ওই কাগজ শুরু করার আগে, প্রথম থেকে বা আগে থেকেও আমি শ্যামাদার কাগজেও টুকটাক লিখেছি এইসব। তো দুর্গা মন্দিরে আমাদের সাহিত্য বাসর ছিল। তো মূল লেখালেখি আমার এখনকার যে লেখালেখি, সেটা আমার শুরু হয় প্রায় 2012-13 থেকে। কারণ তখন পুরোপুরি খালি, চাকরি বাকরির চাপ নেই, মেয়েরাও আমার যে সাংসারিক জীবনে যে মেয়েদের পড়াশোনা ইত্যাদি ব্যাপারে যে সময়টা আমার দিতে হচ্ছিলো, সেটাও দিতে হচ্ছে না, অর্থাৎ আমি মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছিলাম। তখন থেকেই লেখালেখিটা আমার একটু বেশি পরিমাণে হয়েছে এবং অনেক বইও বেরিয়েছে, কয়েকটা, গোটা 19-20টা বই। কারণ বাংলার অতীত প্রথম পর্বটা বিক্রি হয়ে যায় পুরোটা, দ্বিতীয় মানে সংস্করণ আবার প্রকাশিত হয়, সেটাও প্রায় শেষের পথে। এখন বাংলার অতীত দ্বিতীয় পর্ব আমি বের করেছি। এটা মূলত বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলার স্বাধীনতা সংগ্রামের যে পোর্শনটা প্রকাশিত হয়েছে অন্যভাবে, অর্থাৎ আমরা স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি বা ইত্যাদিদের যে সমস্ত বিপ্লবীদের দেখি বা স্বাধীনতা সংগ্রামীদের দেখি, তারা প্রকাশ্যে যেভাবে এসছে এবং তাদের যেভাবে হাইলাইট করা হয়েছে, সেভাবে যারা স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদেরকে সেভাবে প্রকাশ্যে আনা হয়নি, বা আনা হলেও সেটাকে
একসঙ্গে রাখার একটা ব্যবস্থা সেরকম আমি দেখিনি, আমার নজরে আসেনি, আমি পাইনি। তো সেইটা আমার মাথায় ঘুরছিল যে স্বাধীনতা সংগ্রামীদের ওপর কিছু লেখা আমি লিখব। তো সেইটা মোটামুটি বাংলার অতীত দ্বিতীয় পর্বতে আমি রাখতে পেরেছি। এবং সেখানে ওই যে আমি বললাম বাংলার কৃষক আন্দোলন যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের রুজি রোজগারের সঙ্গে সঙ্গে স্বাধীনতার লড়াইটাও করেছিলেন। শ্রমিকরাও ঠিক একই রকমভাবে লড়াই করেছিলেন। বাংলায় যে মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তর যে ক্রিয়েটেড মন্বন্তর, সেটা বিভিন্নভাবে বিভিন্ন লেখক বলেন, এবং সেটাকেও আমি আমার ইয়েতে তুলে ধরার চেষ্টা করেছি। আমি তুলে ধরার চেষ্টা করেছি বাংলার যে জেল, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের যে বিভিন্ন জেলে রাখা হয়েছিল, সেই জেল বাংলা এবং বাংলার বাইরে এবং ভারতবর্ষের বাইরেও যে জেলগুলো ছিল সেগুলোকেও আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং যে সমস্ত বইপত্র, সাহিত্য, রেকর্ড, তারপরে এমনকি দেখা গেছে বিভিন্ন কমিউনিটি যেগুলো রেগুলার ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যে যেমন বিড়ির প্যাকেট, তার মধ্যে স্বাধীনতা সংগ্রামের লোগো, তারপর বন্দে মাতরম লেখা, এই ধরনের জিনিসগুলো খুব বেরিয়েছিল একটা সময়। এবং ইংরেজ তার উপর একেবারে যৎপরণাস্তিক আক্রমণ করেছিল এবং সেই সমস্ত ছোট ছোট বিজনেসগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। রেকর্ড বেরিয়েছে, যে রেকর্ড আমরা তখন কলের গান বলা হতো, সেই রেকর্ডগুলোকে ব্যান করে দিয়েছে। আর বই তো কথাই নেই। তো সেই সমস্ত জিনিসগুলোকে তুলে আমি ধরার চেষ্টা করেছি ওই বাংলার অতীত দ্বিতীয় খণ্ডে। তারপরে বাংলার নারীদের যে আন্দোলন, সেটাকেও আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই বইটাতে আমি মানসিকভাবে যে উদ্দেশ্য আমার ছিল, সেই উদ্দেশ্য আমি কাছাকাছি পৌঁছানোর চেষ্টা আমি করি। এই হচ্ছে ব্যাপার লেখা। অন্যান্য বইগুলো সম্পর্কে বলুন। অন্যান্য বই বলতে আমি শ্রী চৈতন্যর ওপর একটা বই লিখেছি। তবে ওটা ধর্মীয় ভাব নিয়ে যারা দেখবেন তারা হয়তো হতাশ হবেন। আমি সেই সময়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ যে সময়টা আমরা একটা জিনিস জানি যে মুসলমানরা যখন ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় শাসনে এসেছিল, পশ্চিমবাংলা বলা ভুল, বাংলাদেশে শাসনে এসেছিল, তখন দ্রুত হিন্দুদের থেকে মুসলমান হওয়ার একটা প্রবণতা ছিল। তার কারণ কিছুটা হিন্দুরা থাকলেও, আমি কেন হিন্দুরা থাকলে বলছি, যে অস্পৃশ্যতা এবং ওই ধরনের একটা তাদের সঙ্গে একটা দূরত্বের বাতাবরণ তৈরি করার যে ব্যাপারটা ছিল হিন্দুদের মধ্যে, নিজেদের মধ্যে, সেই ব্যাপারটা যেরকম একটা উৎসাহিত করেছিল নিচুতলার মানুষজনকে, সেই রকমই মুসলমানরা নিচু উঁচু ধর্মীয় অবস্থান, সমাজগত অবস্থান চিন্তা না করে তারা দ্রুত মুসলমান করার চেষ্টা করছিল বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে, যেটা আজও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো সেই ব্যাপারটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি খুব মুসলমান বিরোধী হিসেবে আমি হিন্দির পক্ষে হিসেবে তুলে ধরিনি। বাস্তব অবস্থাটা যেটা, যে দ্রুত মুসলমান হয়ে যাচ্ছে ব্রাহ্মণ্যবাদের আক্রমণে, আবার মুসলমানদের অকারণ সুযোগ দেবার, তাৎক্ষণিক সুযোগ দেবার বলবো, কারণ তারা তাৎক্ষণিক সুযোগ দিচ্ছিল, পরবর্তীকালে সেই সুযোগগুলো তারা তুলে নিয়েছিল। এবং সেই যে গরিব মানুষগুলো যারা সুযোগের আশায় লাফিয়ে পড়েছিল, তারা কিন্তু পরবর্তীকালে আবার সেই একই অবস্থায় তারা থেকে গিয়েছিল। তাদের দারিদ্র্য ঘোচেনি, তাদের দারিদ্র্য মোচন হয়নি। সেই অবস্থাটাকে আমি চৈতন্যের সময়কাল বলে আমার একটি বই আছে, সেখানে আমি তুলে ধরার চেষ্টা করি। 200 বছর ধরে ওই বিদ্যাসাগরের ওপর লেখালেখি হয়েছে এবং মানুষ বিদ্যাসাগর সম্বন্ধে জানে না এমন তথ্য নেই। এই একটা অবস্থায় যখন বিদ্যাসাগরের 200 বছর পূর্তি হলো, তখন আমাকে আমার বন্ধুবান্ধব মহল থেকে, আমার শুভনাথদেই মহল থেকে বলা হলো যে তাপস, তুমি এখন একটু কিছু বিদ্যাসাগরের উপর লেখালেখি করো, তোমার তো 2-4টে লেখা আছে বিদ্যাসাগরের উপর। তো আমি টুকটাক
যেগুলো লেখা ছিল আরও 2-4টে লেখা নিয়ে আমি একটা বিদ্যাসাগরের ওপর বই করি, আমাদের ঈশ্বর বিদ্যাসাগর। তাতে আমি বিদ্যাসাগরের ঈশ্বরবোধ, কর্মঠরের রেল অবরোধ, তারপরে ঈশ্বর সম্বন্ধে যে ভাবনা চিন্তা, অর্থাৎ ঈশ্বরগুপ্ত বিদ্যাসাগর সম্বন্ধে যে ভাবনা চিন্তা, বিদ্যাসাগরের ঈশ্বরবোধ, বিদ্যাসাগরের বাণিজ্য, এই ধরনের কিছু অপ্রচলিত বিদ্যাসাগর সম্বন্ধে বিষয় উল্লেখ করার চেষ্টা করেছি। যাই হোক, এটা হচ্ছে বিদ্যাসাগর সম্বন্ধে। পরবর্তীকালে আমি বাংলার অতীত বলে একটি বই লিখেছি। তার যেটি আমি আগে বললাম সেটা বাংলার অতীত 2য় খণ্ড, এটি 1ম খণ্ড। এতে বাংলার অতীতের সমস্ত অবস্থানগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের বাংলার অতীতের খাওয়া দাওয়া, পোশাক আশাক, বাংলার অতীতের দেবতা, বাংলার অতীতের বাঙালিদের বাণিজ্য, বাঙালিদের এই ধরনের প্রতিটি দিক থেকে, বাংলার নারী, এসব বিভিন্ন দিক থেকে বাংলার তখন যে অতীত, অর্থাৎ স্বাধীনতার এই বাংলা ইংরেজের অধীনস্থ হওয়ার আগে যে অবস্থান ছিল সেটাকে মোটামুটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাংলার অতীত 1ম খণ্ডে। এবং সৌভাগ্যের কথা, বাংলার 1ম খণ্ডটি আমার 1ম সংস্করণ শেষ হয়ে 2য় সংস্করণ চলছে, বিক্রি হয়ে গেছে, প্রায় শেষ হওয়ার মুখে। আমাকে হয়তো বা 3য় সংস্করণ বের করতে হতে পারে। এই রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি কয়েকটি বই লিখেছি। 1ম বইটি হচ্ছে রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে, এবং সেগুলোও আমি চেষ্টা করেছি প্রচলিতভাবে যেগুলো আমরা সাধারণভাবে দেখে থাকি সেই সমস্ত দিকের বাইরে। যেমন রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির কাজের লোক, রাসবিহারীর সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ, এই ধরনের সুভাষচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ, এই ধরনের যে বিষয়গুলো যেগুলো খুব বহুল প্রচলিত নয়, এইরকম বেশ কিছু বিষয়কে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এরকম রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ কবি ও তার পরিবার পরিজন, এই 2টি বইয়ের মাধ্যমে এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটি রবীন্দ্রনাথের পরিবার সম্বন্ধে, একটি পরিবারের ওপর একটি বই আছে, সেটা হচ্ছে উপেক্ষিত স্থপতি রথীন্দ্রনাথ। এই বইটাতে আমি রথীন্দ্রনাথ ঠাকুরের প্রথম থেকে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে রথীন্দ্রনাথ কীভাবে বড় হলেন, এবং তার পরবর্তীকালে তিনি যখন ওই আমেরিকা থেকে ইলেন ইউনিভার্সিটি থেকে পাশ করে এলেন, পাশ করার পর তার যে সাবজেক্ট ছিল কৃষি বিজ্ঞান, সেই কৃষি বিজ্ঞান নিয়ে সামান্য চর্চা করতে না করতেই রবীন্দ্রনাথ তাকে ডেকে পাঠালেন বিশ্বভারতীতে। এবং বিশ্বভারতীতে এসে তিনি বিশ্বভারতী তার মানে জীবন থেকে, মানে জাস্ট শিক্ষা জীবন শেষ হয়েছে তারপর থেকে তিনি তার 1953 পর্যন্ত ধারাবাহিকভাবে বিশ্বভারতীর জন্য প্রায় বিনা বেতনে, যে বেতন উনি পেতেন সেটা আমাদের বলা ঠিক নয়, যাই হোক সেটা বেতন নয়, ওনার চলার জন্য যেটুকু দরকার, আর বিশ্বভারতীর থেকে যে রয়্যালিটি উনি পেতেন সেই রয়্যালিটি উনি খরচা করেছেন কিসে? বিশ্বভারতীর যে সমস্ত অতিথি আসতেন তাদের জন্যে, বিশ্বভারতীর বিভিন্ন উন্নয়নকল্পে, বিশ্বভারতীর বিভিন্ন প্রজেক্টের জন্যে, এইভাবে বা কোনো বিশেষ মানুষকে আনা, বা রবীন্দ্রনাথের সঙ্গে তিনি যখন বিদেশে রবীন্দ্রনাথের বিভিন্ন কাজে যেতেন, রবীন্দ্রনাথ কখনো বা তার দল নিয়ে, না তার নাটক, তার গান মানুষের কাছে রাখার জন্যে, বা কখনো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রবীন্দ্রনাথ আমন্ত্রিত হয়ে বক্তৃতা দিতে যেতেন, সেগুলো সুষ্ঠুভাবে করার জন্যে যাওয়া আসা, এই সব ব্যাপারে তিনিও খরচা করেছেন, হয়তো বিশ্বভারতীও করেছে, কিন্তু তিনি তার নিজের যে টাকা পয়সা পেতেন, যেটা বিশ্বভারতীর বা তার পারিবারিক যে জমিদারি তার থেকে পেয়েছেন, সেই সব জিনিসও তিনি, সেই সব অর্থও তিনি রবীন্দ্রনাথের তার পেছনে, বাবা মশাইয়ের পেছনে তিনি খরচা করেছেন, সেখানে কোনো কুণ্ঠা করেনি, তার ভবিষ্যতের কথা চিন্তা করেননি। সেই মানে কি বলবো, মানে নিজেকে উজাড় করে দেওয়া মানুষ, সেই রথীন্দ্রনাথের মোটামুটি আমি জীবনীটা তুলে ধরার চেষ্টা করেছি।
তার শেষ জীবনের কয়েকটি বছর বাদ দিয়ে। এই হচ্ছে মোটামুটি রবীন্দ্র রচনা আমার। আর বলতে গেলে আমি গল্পের বই 3টে লিখেছি, কবিতার বই গোটা 5 আছে। আমরা তো প্রথমে কবি, তারপর গল্পাকার বা অন্যান্য সাহিত্য নিয়ে চর্চা করি। এটা মোটামুটিভাবে আমরা লক্ষ্য করেছি প্রায় সব সাহিত্যিকেরই, খড়গপুরে তো বটেই, বাইরেরও যারা আছেন তারা আগে কবি, তারপরে তারা প্রবন্ধকার, তারপরে গল্পকার। তো সেই হিসেবে আমিও 5টা কবিতার বই আমার আছে, আমি লিখেছি। আর একটা জিনিস আমি বারবার যেটা বলি, যে বাংলার যে অতীত, সত্যি আমার কাছে মনে হয় বাংলার অতীত সত্যি গর্বের অতীত। সেই গর্বের অতীতকে আমি তুলে ধরার চেষ্টা করি সবসময়। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, আমার কাছে এটা একটা গর্বের জিনিস। আমার কাছে এর কোনো বিকল্প নেই। এবং আমি পরবর্তীকালে আমি আরেকটা বাংলার অতীতের একটা 3য় খণ্ড, হয়তো বা সেটা 3য় খণ্ড নাম দিয়ে নাও হতে পারে, কিন্তু আমি বাঙালির যে গর্বের যে বিষয়বস্তুগুলো, বাঙালি সংস্কৃতি, তাকে তুলে ধরার একটা আমার ইচ্ছা আছে। এই হচ্ছে মোটামুটি আমার বইগুলোর সম্বন্ধে। পরিবারকে তো সবচেয়ে বেশি সময় দিতে হয়। আমি সেই যখন চাকরি জীবন ছিল, যেমন আমি ছাত্র জীবন থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। কারণ আমি মনে করতাম যে কোনো ছাত্র রাজনীতি করুক মানুষজন, তাতে মানুষের সঙ্গে যোগাযোগ হয় এবং এটা পুরোপুরি সমাজকে একটা সার্ভিস দেওয়া, সমাজকে একটা সেবা দেওয়া। আমার মনে হয় ছাত্র রাজনীতিও এটা একটা অঙ্গ। পরবর্তীকালে আমি যখন সাহিত্য পত্রিকা বা সাংবাদিকতা করেছি এবং সাপ্তাহিক পত্রিকা করেছি, আমার মনে হয় যারা এটা করেন তারা এটা সমাজসেবাই করেন। সমাজসেবা মানে সবসময় যে হাতে কলমে গিয়ে দৌড়ে মানুষের হাত ধরা, মানুষকে হাতে ধুয়ে দেওয়া, তাকে খেতে দেওয়া, অমুক করা, সবার ক্ষেত্রে সব জিনিস সম্ভব নাও হতে পারে। কিন্তু এই কাজগুলো আমার কাছে সবসময় সমাজসেবা বলে মনে হয়। তো আমি আমার ছাত্র জীবন থেকেই এই ধরনের কাজের সঙ্গে কম বেশি যুক্ত। এবং আজকে একটা দ্বিতীয় কাজ আমার সবসময় আমার সঙ্গে থাকে। যেমন আমি ছাত্র রাজনীতি করেছি, তেমন চাকরি বাকরি সংসারের সঙ্গে আমি ওই পত্রিকা করেছি, সাপ্তাহিক পত্রিকা সাংবাদিকতা করেছি। এখন তেমনি লেখালেখি করছি। এবং এই লেখালেখি কোনো ফানুস কল্পনা নিয়ে নয়, আমাদের উগ্র রাজনীতি নিয়েও নয়, মোটামুটি আমাদের সাধারণ মানুষ, মধ্যবিত্ত এই মানুষের চাহিদা, আমাদের যে অবস্থান, এগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং এই জিনিসটা আমার সবসময় আমার সঙ্গে রাখার চেষ্টা করি। আর সাংসারিক জীবনে তো করতেই হয়। আমার 2টি মেয়ে, তাদের পড়াশোনার ক্ষেত্রে আমি সেই স্কুলে পৌঁছানো থেকে আরম্ভ করে কলেজ লাইফে কম বেশি সেখানেও আমি তাদের সাহায্য করেছি। আবার এখন তারা চাকরি বাকরি করে, বিয়ে শাদী হয়ে গেছে, তাও তাদের ছেলে মেয়েদের সাহায্য করার জন্য আমাকে সময় দিতে হয়। এই হচ্ছে আমার সাংসারিক জীবন। আচ্ছা, আপনার বাড়িতে আগে কেউ চর্চা করতেন এই ধরনের, মানে আপনার আগের প্রজন্ম এবং পরের প্রজন্ম দুটো বলছি, তো চর্চা করছেন, বই পড়তে ভালোবাসেন এই ধরনের? বই পড়তে মোটামুটি আমার ঠাকুরদাদার ক্ষেত্রে এটা ছিল। আর ঠাকুরদাদা তখনকার দিনে ধর্মীয় ভাবটা বেশি থাকায় একটু ধর্মীয় প্রভাবান্বিত ছিলেন এবং সেই অনুযায়ী তিনি তার মানুষের সঙ্গে, তার যে পরিবেশ, সেটা ধর্মীয় মানুষজনের সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখতেন। এইটা ছিল। আর আপনার এমনি পছন্দের এমনি কবি সাহিত্যিক লেখক বা কোন ধরনের বই পড়তে ভালো লাগে? আমি তো প্রবন্ধের বই বেশি পড়তে ভালোবাসি। গল্পের বইও পড়ি, কবিতাও পড়ি, না হলে আর এগুলো লিখি কেন। সব রকমই মোটামুটি পড়েন? মূলত প্রবন্ধকে আমি পড়ে থাকি। আচ্ছা, বর্তমান যুগে আমাদের মোবাইল যুগে যে আমরা দেখতে পাচ্ছি বইপত্র পড়ার প্রবণতাটা কমে যাচ্ছে, আপনাদের সময়ে কেমন দেখেছিলেন আর এখন কেমন দেখেছেন? এই তো স্বাভাবিক, এটা আর নতুন করে বলার কিছু নেই। সে সময় আমরা মানে স্কুলের বই ছাড়া
তার কতগুলো এখনকার ছেলেমেয়েদের সরে যাওয়া পেছিয়ে যাওয়া, এক তো মোবাইল যুগে মোবাইলের প্রভাব আছে, তাছাড়া আমরা এই পাঠাগার যে ব্যাপারটা, এটা একটা বিরাট প্রভাব ছিল আমাদের জীবনে। আমরা যারা 70-72 বছর বয়স বা এই 19-20 এরকম বয়সের লোকজন, 60-65 থেকে আজকে 80-85, তারা পাঠাগার দেখেছি, পাঠাগারের সাহায্য পেয়েছি এবং পাঠাগারের উন্নয়ন করার চেষ্টা করেছি। এখন পাঠাগার বিলুপ্ত, পাঠাগারকে বাঁচিয়ে রাখার লোক পাওয়া মুশকিল। সুতরাং পড়াশোনার যে কি বলবো যে চর্চা, সেটা হওয়ার স্কোপটাও কম। কারণ একটা বই কিনে 250-300-500 টাকার বই কিনে একটা বাড়ির পক্ষে সবসময় দেওয়া সম্ভব না। আর একটা বই একবার পড়া হয়ে গেল, আবার হয়তো 6 মাস পরে পড়বে বা অন্য একজন কাউকে পড়তে দেবে, কিন্তু সেই তুলনায় খরচাটা বেশি। আর পাঠাগার ছিল, সেইখানে আমরা হয়তো একটা পাঠাগারের সভ্য ছিলাম, মাসে 5 টাকা 10 টাকা এরকম, 5 টাকা 10 টাকাও নয়, খুবই সামান্য ছিল, আমার মনে নেই, 5 টাকাও তখন বিরাট মূল্য ছিল। তো সেই সামান্য টাকা দিয়ে আমরা এক মাসে অন্তত 8-10টা 12টা ভালো বই পড়তে পারতাম। এই যে সুযোগটা, এই সুযোগটা নষ্ট হয়ে যাওয়াটা বিরাট ক্ষতি, এবং চর্চাটা কমে গেছে। আর একটা হচ্ছে ক্রমশ আমাদের পরের প্রজন্ম, তারা আমি লক্ষ্য করেছি, তারা পড়ার বইয়ের বাইরে চটকদারি জিনিসগুলোকে বেশি পছন্দ করে, এবং তারপরে যেটুকু খেলাধুলো তাদের মধ্যে আছে সেটা অর্থের বিনিময়ে যে খেলাধুলা, অর্থাৎ ধরো ক্যারাটে শিখতে হবে বা সাঁতার শিখতে হবে। সাঁতার মানে এই নয় নদীতে গিয়ে ঝাঁপালাম, তারা সেটাতে রাজি নয়। তারা সাঁতারের জন্যে টাকা পয়সা দিয়ে একটি পুকুরে খুব কম জল থাকবে, হ্যাঁ, সুইমিং পুল থাকবে, সাজানো গোছানো থাকবে, সেখানে তারা টাকা দিতে রাজি আছেন, কিন্তু সেইভাবে তারা শিখবেন। এবং যেমন খেলাধুলোর ক্ষেত্রেও তাই আমি দেখেছি, বাস্কেটবল খেলছে বা ব্যাডমিন্টন খেলছে বা ক্রিকেট খেলছে, একাডেমিতে গিয়ে সেই মাধ্যমে, অর্থাৎ প্রথমে তারা 500, 600, 700, 800 টাকা চাঁদা দিয়ে খেলা শুরু করবে। সে খেলতে পারুক না পারুক, তার বাবা হয়তো 10 বছর সেইটা বেয়ার করবেন, করার পর ছেলে খেলাধুলো করতে দাঁড়ালো না, তার মানসিকতা সেই দিকে গেলই না, পড়াশোনার দিকেও ক্ষতি হলো। এইসব হতো। আমাদের সময় পড়াশোনা ক্ষতি হতো। আমার মনে আছে, আমার ছেলেবেলারা আমরা যখন স্কুলে যেতাম, সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসতাম, কারণ আমাদের লক্ষ্য ছিল যে সকাল 9টায় আমাদের পড়াশোনা শেষ করতে হবে। স্কুল বলো আর যাই বলো, সকাল 9টার সময় পড়াশোনা শেষ করতে হবে। 9টা থেকে 10টা দেদার বল পেটাতাম, 10টার সময় এসে এমনি হুটপাট করে চান করে দুটো মুখে দিয়ে দৌড়, পাড়ার ছেলেরা একসঙ্গে। এ একটা পরিবেশ আলাদা ছিল। এখনকার পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। সব জিনিসেই এইভাবে সবটাই পাল্টে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু অস্বাভাবিক এইটাই যে আমরা সহজলভ্য জিনিসটাকে মূল্যবান তৈরি করে সেটাকে ব্যবহার করছি। তারপরে আমরা আবার বিকেলে আসতাম, আবার খেলাধুলা আরম্ভ হতো। এই যে খেলার চর্চা, এটা স্বাভাবিকভাবে দেহচর্চা, শরীরচর্চা সবই হয়ে যেত, কিন্তু এখনকার দেহচর্চা, শরীরচর্চাটা পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এইটা তখন বই পড়ার ক্ষেত্রেও তাই। বই কিনে দিলে ঘরে একটা বই, আমি দেখেছি এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের, আমাদের কাছাকাছি যাদের আছে, তারা বইগুলো পড়ে না নয়, তবে সেটা পড়তে একটা বিরাট সময় নেয়। কারণ তাদের দোষ নয়, তাদের স্কুলের পড়া এবং তাদের গার্জেনের যে চাপ, অন্যান্য তাদের অ্যাক্টিভিটিস, সেগুলো যেটা পয়সা দিয়ে করতে হয়, সেগুলো অ্যাক্টিভিটিসের পর তাদের এই বই পড়ার সময় থাকে না। যখন তারা পড়া শেষ করে তখন হয়তো 3 মাস পার হয়ে গেছে। এই আরেকটি বিষয় আছে, খড়গপুরের যে সাহিত্য চর্চা, ওটা আপনি কিভাবে দেখেন? খড়গপুরের সাহিত্য চর্চা বললে বেশ পরিমাণে বেড়েছে, এইটুকু বলতে পারি। পরিমাণে সংখ্যায় বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। আর মান নিয়ে আমি বলারকে, আমি যেহেতু লেখালেখি করি, সুতরাং আমি মান নিয়ে বলাটা ঠিক না। মোটামুটি চর্চাটা হচ্ছে, চর্চাটা আগের চেয়ে বেড়েছে, চর্চাটা আগের চেয়ে বেড়েছে। তবে এটা তো একরকম থাকে না। দেখুন,
আমি আমার সময়ের কথা থেকে বলছি, আমার সময়ে আমরা দেখেছি কালীপদ কোঙার, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, বাজিরাও সেন, এই যে যারা মানে একটা পর্যায়ে উঠেছিলেন, তাদের যে মান, সেই মানটা আমরা পরে পেলাম অনিল ঘোড়াই। হ্যাঁ, নন্দদা তো আগেই, আগের ইয়ের সঙ্গেই আছেন, মানে শ্যামাদা নন্দদা এক বয়সের, কালীপদদা, হ্যাঁ শ্যামাদা নন্দদা কালীপদদা প্রায় এক বয়সের, বাজিরাও সেন তাতে চেয়ে একটু আধটু বড়। আর তারপরে বছর দশেক হয়তো তফাৎ হবে অনিল ঘোড়াই, বা এই পর্যায়টা অনিল ঘোড়াইয়ের পর্যায়ে, অনিল ঘোড়াই যেহেতু একটা ভালো উচ্চতায় উঠেছিলেন, যার ফলে সেই উচ্চতায় আর আমি কাউকে দেখিনি সেই সময় সেই উচ্চতায় কেউ ছিলেন না। এবং অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য আজকে, এবং আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে বলার জন্য। যারা দর্শক আছেন আপনার সম্পর্কে জানতে পারবেন। অনেক ভালো লাগলো। তুমি এই ব্যবস্থাটা করার জন্য ধন্যবাদ। এই বলে আমি আজকে